বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের জামাত সব কথা তারা প্রতিপালন করছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে জামাতের এবং এনসিপির নেতারা সব বসে আছে। তাইলে তাদের তার নির্বাচনের দরকার হচ্ছে না। তাহলে এই সরকারের মাধ্যমেই তাদের কার্যক্রম এবং অনৈতিক অর্থনৈতিক সমস্ত সুবিধা তারা পাচ্ছে। এমনভাবে উপস্থাপিত হয়েছে যাতে আমার কাছে মনে হয়েছে, এটা আবার ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি, এটা একটা প্রতারণার রাজনীতি। এই পিআর মানে হচ্ছে প্রতারণা। এই পিআর পদ্ধতি নিয়ে পেজ বাদাই এই বর্তমান শাসনকে দীর্ঘায়িত করার জন্য একটা প্রতারণা। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের জামাত সব কথা তারা প্রতিপালন করছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে জামাতের এবং এনসিপির নেতারা সব বসে আছে। তাইলে তাদের তার নির্বাচনের দরকার হচ্ছে না। তাহলে এই সরকারের মাধ্যমেই তাদের কার্যক্রম এবং অনৈতিক অর্থনৈতিক সমস্ত সুবিধা তারা পাচ্ছে। আমরা সবাই মিলেই ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বিশাল ব্যক্তিত্ব, আন্তর্জাতিক আমাদের নক্ষত্র, কিন্তু এ কথা তো সত্য যে যেই দিন উনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন, আমার তো মনে হয় 18 কোটি মানুষই এই বিশ্বাসে দেশের কল্যাণে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা অসামান্য অবদান রাখবেন এই প্রত্যাশা তো ছিল। তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিদেশিরা টাকা নিয়ে বসে আছে খালি দেওয়ার জন্যে। ইউনূস সাহেব যাবে চাবে আর পাই যাবে। দেশের উন্নতি হবে শনয় শনয়। 1 বছর এখনো পুঁজিনি। আমরা কি কোন রকমের বিদেশি কোন সাহায্য বিনিয়োগ এই দেশে এসেছে? একটা ডলার আসে। রাজনৈতিক কর্মী, লম্বা মানুষ, বুদ্ধি কম, আমি সুজা বুঝি। কেন আমি প্রতারণার রাজনীতি বলছি? পিআর মানে প্রপোর্শনেট, আনুপাতিক পদ্ধতি, তাই তো? গতকাল যে ক্ষমতায় ছিল 5ই আগস্ট যে পলাইলো, তার সমর্থক আছে না দেশে? তারা যদি অন্য নামে ভোট করে। আর আমাদের গত 1 বছরে যে 2024 সালের 5ই আগস্টে আমাদের সমগ্র জাতির যে ঐক্য, সেই ঐক্যের মহাসম্মিলন এমন পর্যায়ে পৌঁছেছিল যে মহাসাগরের মহা ঢেউয়ের থেকেও সেই ঐক্যের ঢেউ ছিল আরো হিমালয় সমুচ্চতা। 1 বছরের মধ্যে সেই ঐক্য এত বিভেদের সৃষ্টি করেছে, আপন ভাইয়ের বিরুদ্ধে চলে গেছে। এই 1 বছর আমরা আজকে বিভেদের চরম সীমায় পৌঁছে গেছি। কেউ কাউকে সহ্য করতে পারছি না, কেউ কাউকে সম্মান মর্যাদা দিতে চেষ্টা করছি না। এই অনৈক্যের সুযোগ নিয়ে যিনি পালিয়ে গেলেন, তার সমর্থকরা যদি অন্য নামে দেশে নির্বাচন করে, তাহলে 30% ভোট পায় 90টা আসন পাবে, তাহলে ক্ষমতায় তো আবার তাকেই বসানো হবে। এই প্রতারণাই করছে। আমি একজন জাতীয় পার্টির কর্মী, জামায়াতের বর্তমান যিনি আমির ডক্টর শফিকুর রহমান, আমি কারাগারে যখন ছিলাম, আমরা পাশাপাশি ছিলাম। তো এই মানুষটাকে আমি কোনোভাবে অসম্মান অমর্যাদা করতে পারবো না। তিনি একজন বিশাল ব্যক্তিত্ব, ইমানদার মানুষ,
পরেজগার মানুষ, দেশের নেতৃত্বের গুণাবলী তার মধ্যে আছে। কিন্তু একটা কথা কি বলবো, জামাত ভালো, ইসলামও ভালো, জামাত ইসলামী ভালো না। ঘোড়া ভালো, ডিমও ভালো, ঘোড়ার ডিম ভালো। 1941 সালে জামাতের জন্ম। সারা পাক ভারতের মুসলমানরা পাকিস্তান কায়েমের জন্য লক্ষ লক্ষ নারী পুরুষ শিশু জীবন দিচ্ছে, ঠিক সেই সময় জামাত উল্টু গান গাইল, অখণ্ড ভারত। হিন্দুরাও মানল না, মুসলমানরা মানল না, পাকিস্তান হলো তো। আসেন আমি শর্ট করে বলি, 71 সালে সারা দেশের মানুষ বাংলাদেশ চাই, জামাত চাই না, বাংলাদেশ হলো তো। তাহলে যখনই জাতির প্রয়োজন হয় ওনারা খালি উল্টা চলে। উজানি সেই গল্প শুনেছেন না? এখন সারা দেশের মানুষ চাচ্ছে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। ঠিক সেই সময়ে ওনারা এই প্যাঁচ বাঁধা এই প্রতারণা জাতির সাথে করছে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, জাতি অপেক্ষা করছে, জাতি সত্য কথা বলতে আমি দ্বিধা করি না। এই দেশের মানুষ এই 54-55 বছরের স্বাধীনতার যে আমরা হলাম, পৃথিবীতে যত রকমের শাসন আছে এই 55 বছরে আমরা সব ধরনের শাসনে আমরা শাসিত হয়েছি। 1972 সালের 10ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান দেশে ফিরলেন। 12ই জানুয়ারি তিনি আসলেন কিন্তু প্রেসিডেন্ট হিসেবে। মুজিবনগর সরকার ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, তাহলে উনি রাষ্ট্রপতি হিসেবেই কিন্তু দেশে আসলেন বাংলাদেশে। 2 দিনের মাথায় তাজউদ্দিনকে ডাকি বললেন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। এর জন্য কিন্তু উনি একটা ফরমান, একটা অর্ডিন্যান্স জারি করার প্রয়োজন মনে করলেন না। 12 তারিখে উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। দেশে শুরু হলো সংসদীয় পদ্ধতির সরকার। 3 বছরের মাথায় যে উনি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন। দেশে সব রাজনৈতিক দল বিলোপ করে দিলেন, এমনকি নিজের রাজনৈতিক দল আওয়ামী লীগও বিলুপ্ত হয়ে গেল। উনি রাষ্ট্রপতি হলেন, দেশে একটা রাষ্ট্রপতির ভোট করার প্রয়োজন মনে করলেন না। তিনি সংসদ সদস্যদের ভোটে আজীবনের প্রেসিডেন্ট হয়ে গেলেন। তার মানে কি? রাজা। রাজতন্ত্র প্রতিষ্ঠা হলো। সংসদীয় পদ্ধতি থেকে রাজতন্ত্র প্রতিষ্ঠা করলো, নাম দিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। কিন্তু সেটা তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল না, সেটা ছিল রাজতন্ত্র। তিনি নিজেকে রাজা ঘোষণা করলেন আজীবনের জন্য। আওয়ামী লীগেরই নেতা এবং আওয়ামী লীগের ফাউন্ডার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান 2 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, খন্দকার মোশতাক আহমদ 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। তাহলে প্রতিষ্ঠার দিক দিয়ে বিবেচনা করলে খন্দকার মোশতাক আহমদ শেখ মুজিবের সিনিয়র। সেই মোশতাক সাহেব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার তখন 2 ভাগে ভাগ ছিল। শেখ মুজিব গণতন্ত্রের পক্ষের লোক, কিন্তু 25শে জানুয়ারি উনি প্রতিষ্ঠা করলেন সমাজতন্ত্র। সমাজতান্ত্রিক পদ্ধতিতে চলে গিয়ে একদলীয় শাসন ব্যবস্থা, সিপিবি এবং মুজাফফর ন্যাপকে 3 দলীয় জোটকে নিয়ে উনি এই বাকশাল প্রতিষ্ঠা করে সমাজতান্ত্রিক ধারার দিকে যান। আর খন্দকার মোশতাক আহমদরা হচ্ছে মার্কিনী গণতন্ত্রের পক্ষের লোক।
এটা হলো আসল কথা। রুশ ভারতের অক্ষশক্তির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ অবলম্বনকারীরা শেখ মুজিবকে হত্যা করে রাষ্ট্রপতি পদে খন্দকার মোশতাক বসল। আচ্ছা যাক, এখন আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে সে খন্দকার মোশতাক কি করলো? বাকশাল থেকে, রাজতন্ত্র থেকে খন্দকার মোশতাক প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে আসলো। এবং খন্দকার মোশতাক আহমেদের প্রথম ভাষণে তিনি 4টা স্লোগান বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে নতুন ইন্ট্রোডিউস করলেন। 15ই আগস্ট সকাল 9টার সময় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তখন গ্রামে, আমাদের বাড়িতে সেই এত বড় রেডিও, বসার সামনে 200-300 লোক। তখন তো মোশতাক এসে বললো বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ বলা বলি করছে, রেডিওর মধ্যে আল্লাহর নাম বলছে। মানে এই 3 বছর ছিল না। মোশতাক সাহেব বললেন, আসসালামু আলাইকুম। এই যে 200-250 লোক আছে আমাদের এই রেডিওর সামনে, আমাদের এই গ্রামের বাড়িতে, গোলাবাড়িতে, তো তার মধ্যে 50-60 জন বলে দিল, দাঁড়াই, ওয়ালাইকুম আসসালাম। খন্দকার মোশতাক বক্তৃতা শেষ করলো, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দিন কি ছিল? জয় বাংলা। আমাদের ওই গোলাবাড়ি থেকে এই 200-250 লোক ছিল, তার মধ্যে সবখানেক লোক ওই যেই বললো বাংলাদেশ জিন্দাবাদ, অমনি শুরু হয়ে গেল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। এর মধ্যে 70-80 জন মিছিলই বের হয়ে গেল। কি পরিবর্তন! এটা আমার নিজের চোখে দেখা, তখন আমি ক্লাস ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি আর কি। ভাই আমার, তখন আমার মোশতাকে প্ল্যান করলো, আসলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর। উনি সাংবিধানিক ভাবে দেশকে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসে বিসমিল্লাহির রহমানির রহিমকে বাংলাদেশের মাথার উপরে বসাই দিলেন, আল্লাহর এই কালাম। আমি ব্যক্তিগতভাবে আমার এটা উপলব্ধি যে আমরা এমন একটা বাটপার জাতি, এত অন্যায় এত অপরাধ আমরা করি। ওই যে জিয়াউর রহমান মাথার উপর বিসমিল্লাহির রহমানির রহিমটা আল্লাহর পাক কালাম বসাই দিয়ে গেছে, ওই পাক কালামের উসিলায় আল্লাহর রহমতে নাজিল হয়ে আমরা এখানে এখনো টিকে আছি, বেঁচে আছি।